বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সারা রাতের বৃষ্টিতে আবহাওয়া পুরোপুরি ঠান্ডা, তবু ফুল স্পিডে ফ্যান ঘুরছে মাথার উপর। যত ঠান্ডাই পড়ুক, ফ্যান ছাড়া ঘুম হয় না জাঙ্কুকের। আর অন্যদিকে তের শীত বেশি, তাই কাঁথার নিচে একদম গুটিসুটি হয়ে জাঙ্কুকের সাথে ঘেঁষে শুয়ে আছে। তের গায়ের উপর হাত পা তুলে দিয়ে বেঘোর ঘুম ঘুমোচ্ছে জাঙ্কুক। জাঙ্কুকের ফোন বাজছে, জেইহোপ ফোন করেছে। কোনো মতে চোখ মেলে দেখে জেইহোপের নাম স্ক্রিনে ভাসছে। ঘুম জড়ানো কণ্ঠে জাঙ্কুক বলল, বলো। স্যার, আপনার বাবা ফোন করেছিল, আপনাকে নাকি খুঁজে পাচ্ছে না ফোনে। ওই ফোনটা বন্ধ করে রেখেছি। আপনার এই নম্বর তো বড় স্যার জানে না, তাই আমাকে ফোন করে বলল আপনাকে কল করতে। আর্জেন্ট কিছু? না স্যার, আমাকে কিছু বলেনি। আচ্ছা, আমি ফোন দিচ্ছি, তুমি রাখো। ফোনটা রেখে উঠে বসলো জাঙ্কুক। আর মোড়া দিয়ে ঘুমটা পুরোপুরি ভাবে চোখ থেকে সরাতে চাচ্ছে সে। তের ঘুমও ততক্ষণে ভেঙে গেছে। তে, জলদি উঠো, গোসল করো, ফ্রেশ হও, আমার জন্য কফি বানাও। আমার আলমারি থেকে অফিসে যাওয়ার কাপড় বের করে রাখো। কাপড়ের সাথে আমার মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল, গাড়ি চাবি সব যেন থাকে। অলরেডি 10টা বেজে গেছে। অফিসে মিটিং আছে 10টায়। 9:45টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে। জি, উঠছি। জাঙ্কুকের তাড়া দেখে হুড়মুড়িয়ে বিছানা ছেড়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে গেলতেই জাঙ্কুকের ফরমাইশ পূরণ করতে হবে। এই প্রথম মানুষটা তাকে কোনো ফরমাইশ করলো, সংসারের প্রথম ফরমাইশ। কোনোভাবেই ত্রুটি রাখা যাবে না, বেঁধে দেওয়া সময়ের মাঝে কাজ সারতে হবে। চুলায় কফি দুধ গরম বসিয়ে জাঙ্কুকের রুমে এসেছে তে। জাঙ্কুকের গোসল তখনও শেষ হয়নি। জাঙ্কুকের জন্য অনেক বিচার বিবেচনার পর আলমারি থেকে কাপড় বের করে খাটের উপর রেখেছে সে। ওয়ালেট, মোবাইল, গাড়ির চাবি সব রাখা আছে কাপড়ের পাশেই, কিন্তু ঘড়ি খুঁজে পাচ্ছে না তে। জাঙ্কুকের বেডরুম তন্ন তন্ন করে খুঁজছে তে। ভাবছে জাঙ্কুককে কি একটাবার জিজ্ঞেস করবে। ওয়াশরুম থেকে শ্যাম্পুর স্মেল আসছে। জাঙ্কুক চুল শ্যাম্পু করছে। এখন যদি ডেকে কোনো কথা জিজ্ঞেস করে, তাহলে উত্তর দেওয়ার সময় জাঙ্কুকের মুখে শ্যাম্পুর ফেনা সহ পানি ঢুকে মুখের ভিতর যাবে। তাই এই মুহূর্তে জিজ্ঞেস না করাটাই ভালো হবে। রান্নাঘর থেকে কাজের লোক মিনহোর কণ্ঠ ভেসে আসছে। ভাবি, দুধ গরম হয়ে গেছে, কফি বানাইবেন না? চুলায় দুধ বসিয়ে এসেছে, একদমই খেয়াল ছিল না তের। দৌড়ে কিচেনে যেয়ে দেখে মিনহো চুলা থেকে দুধের পাতিল নামিয়ে রেখেছে। আমি তো ভুলেই গিয়েছিলাম মিনহো ভাই, আমি নামায় দিচ্ছি ভাবি, চিন্তা নাই। এখন কি কি মিশাবো এটাতে? মগে দুধ ঢালেন, 2 চামচ কফি, 1 চামচ হরলিক্স আর আধা চামচ চিনি মিলাইবেন। মিনহো ভাই, উনি ঘড়ি কোথায় রাখে জানেন? স্যারের তো ঘড়ি আছে 4-5টা, একটাও পাইতেছেন না? না, গতকাল বাইরে থেকে আয়েশা ড্রয়িং রুমে টি টেবিলের উপরে থুইছিল দেখছিলাম, আর বাকিগুলো কই আছে জানি না। ভিতর থেকে জাঙ্কুকের গলার আওয়াজ পেলোতে। আমার ঘড়ি কোথায়? ঘড়ি বের করনি কেন? তাড়াহুড়ো করে ফের জাঙ্কুকের রুমে গেলতে। ঘড়ি খুঁজছি কিন্তু পাচ্ছি না। ড্রয়িং রুমে দেখো, পাবে। আর আমার সব ঘড়ি আলমারির মাঝের দরজার সেকেন্ড ড্রয়ারে থাকে, আমি এনে দিচ্ছি। দৌড়ে ড্রয়িং রুম থেকে ঘড়ি এনে খাটের উপর রাখলোতে। জাঙ্কুক মাথার ভেজা চুল মুছে। কফি হয়েছে? না, এক্ষুনি আনছি। ছুটে কিচেনে গেলতে। খুব জলদি বাকি উপকরণ মিশিয়ে কফি তৈরি করে জাঙ্কুকের সামনে হাজির করলো। তুমি তো আমার মোজা বের করে রাখোনি, এক্ষুনি বের করে দিচ্ছি। এই দাঁড়াও। জি? এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? ধীরে সুস্থে কাজ করো। আসলে আমি একটু নার্ভাস, কখনো কাউকে সংসার করতে দেখিনি। কাজ কিভাবে গুছিয়ে করতে হয় আমি জানি না। এই প্রথম আপনি কিছু করতে বলেছেন, আমি চাই না কোনো ত্রুটি থাকুক। বসো এখানে। মোজাগুলো বের করে দিই? বসতে বলছি, বসো। কফির মগে চুমুক দিচ্ছে জাঙ্কুক। পাশে বসে আছে তে। কফিটা খুব ভালো হয়েছে। সত্যি? নাও, খেয়ে দেখো। না, আপনিই খান। শোনো, এতটাও নার্ভাস হওয়ার কিছু নেই। আমি জানি তুমি কাজ পারো না। একদিনে কেউ সংসারের কাজে এক্সপার্ট হয় না। আস্তে ধীরে সব ঠিক হবে। কাজ করতে করতে পুরোপুরি সংসারই হবে তুমি। ঘরের জিনিস ভাঙবে, তরকারি পুড়বে, হাত কাটবে, এরপর পাক্কা হাউসওয়াইফ হতে পারবে। এছাড়া না, তুমি তোমার মতো আস্তে ধীরে কাজ করো। দেরি হলে হবে, অসুবিধা নেই। বাসায় মিনহো আছে, চাইলে আমি কাজ ওদের দিয়েও করাতে পারবো। এতক্ষণের মানসিক চাপটা মনে হয় কিছুটা কমেছে তের। ভয়টা কিছুটা কেটেছে। যাও, নাস্তার টেবিলে খাবার সাজাও, আমি কাপড় পাল্টে আসছি। জাঙ্কুকের প্লেটে খাবার সাজিয়ে চেয়ারে বসে আছে তে। জাঙ্কুক চেয়ার টেনে বসতে বসতে বলল, তোমার প্লেট কোথায়? আপনার কাছ থেকে খাবো, তাই আমার আলাদা করে খাবারের প্লেট নেইনি। কথাটা বলে তের মনে হলো আবদারটা খুবই বাজে হয়েছে। কি মনে করে কথাটা ও বলেছে সেটা ও নিজেও জানে না। জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। এবার তের লজ্জা লাগছে নিজের এমন বুদ্ধিহীন আবদারের জন্য। কোনো কথা না বলে নিজের জন্য প্লেট সাজাতে লাগলো তে। এই, তুমি না বললে আমার হাতে খাবে? না, থাকুক, আমি আমার হাতেই খাবো। কেন? আসলে আমি কেন যেন এমন একটা আবদার করে ফেলেছি।
গত রাতে আমি চলে আসতে চেয়েছিলাম, আমাকে জড়িয়ে ধরার আবদারটা কিন্তু তুমিই করেছিলে। তখন লজ্জা পাওনি, এখন এই সামান্য কথায় লজ্জা পাচ্ছ কেন? আজাইরা ঢং ছাড়ো, নাও হাঁ করো। তের মুখের সামনে খাবার ধরে রেখেছে জাঙ্কুক। তে মুখের মধ্যে খাবার পরে চুপচাপ চাবাচ্ছে। তে রাতটা সুন্দর ছিল। তের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। জাঙ্কুকের দিকে তাকিয়ে তে উত্তর দিল, অনুভূতিগুলো আরো বেশি সুন্দর ছিল। আজকাল বড্ড ব্যস্ত সময় কাটে তের। 2 টিচারের কাছে পড়া, সপ্তাহে 1 দিন ক্লাস, প্রতিদিন রান্না শেখা, সংসারী হওয়ার তোড়জোড় চেষ্টা। জাঙ্কুকের বাসায় কাটানো সময়গুলোতে ওর পিছনে লেগে থাকা। সময়গুলো সুন্দর যাচ্ছে। জাঙ্কুক তের জন্য অনেকটা টনিকের মতো, মন ভালো হওয়ার টনিক, অতীত ভুলে থাকার টনিক, সুখে থাকার টনিক। কীভাবে স্টাইল করতে হয়, রেস্টুরেন্টে বসে কিভাবে খেতে হয়, পার্টিতে লোকের সাথে কিভাবে মিশতে হয়, এই 3 মাসে থেকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে জাঙ্কুক। সংসারের খুঁটিনাটি কাজগুলো জাঙ্কুকের কাছ থেকেই শিখেছে তে, বিশেষ করে রান্নাটা। অফিস থেকে ফিরে হাতে ধরে তেকে রান্না শেখায় জাঙ্কুক। সংসার, তের সংসার, নিজের সবটুকু দিয়ে সংসারটাকে ঢেলে সাজাইতে। অবসরে ঘরের দেয়ালগুলো হাতড়ে বেড়ায় সে। ভালো লাগে এভাবে হাতড়াতে। মাঝে মাঝে তার ইচ্ছে হয় দেয়ালগুলোকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরতে। এটা ওর নিজের সংসার। সংসারটা ছিল ওর জীবনের সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত পাওয়া। আর জাঙ্কুক হচ্ছে তের নজরে ফেরেশতা। 3 মাসে অবশ্য 7 দিন গালি খেয়েছে জাঙ্কুকের কাছ থেকে। তাও যে সে গালি না, চূড়ান্ত পর্যায়ের বিশ্রী গালি, একেবারে কান পচে যাওয়ার মতো। কিন্তু তের কান পচেনি। আসলে গালিগুলো সে কানেই তোলেনি। যে মানুষের এতগুলো ভালো দিক আছে, তার এই একটা খারাপ দিক তো আড়ল করা যেতেই পারে। গালি দেওয়ার ঘন্টা 2 পরই তের জন্য কিছু না কিছু রান্না করে সামনে এনে দাঁড়িয়ে থাকে জাঙ্কুক। কিন্তু তার মুখে সরি কথাটা একবারও উচ্চারণ হয় না। জাঙ্কুকের ভাষ্য মতে এত ফর্মালিটি তার অসহ্য লাগে। সংসারে এসব সরি টরি ফর্মালিটি না দেখানোটাই ভালো বলে মনে করে জাঙ্কুক। মাঝে মাঝে জাঙ্কুকের চাহনিতে তে টের পায় সে তাকে ভালোবাসে। আবার কখনো তার মনে হয় জাঙ্কুক ওকে ভালোবাসে না। বড্ড দ্বিধায় ভোগে তে। ইচ্ছে হয় জাঙ্কুককে জিজ্ঞেস করতে, আপনি কি আমাকে ভালোবাসেন? সাহস হয় না জিজ্ঞেস করার। প্রত্যেকটা ব্যাপারে সীমাবদ্ধতা থাকে, তেরও সীমাবদ্ধতা আছে। যত যাই হোক, সে একজন পতিতা। এই কথা ভুললে তো আর চলবে না। জাঙ্কুক যা করছে সেটাই তো অনেক। এর চেয়ে বেশি আশা করাটা হবে দিবা স্বপ্ন দেখা। এসব ভেবে কখনো তের মন খারাপ হয়, আবার কখনো নিজের মনকে নিজেই বোঝায়। সন্ধ্যা হয়ে গেছে, আধার নেমে এসেছে বাইরে। আশেপাশের বাসাগুলোতে এক এক করে লাইট জ্বলছে। নিজের রুমেও লাইট জ্বালালো তে। হাত মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে ও। জাঙ্কুক আসার সময় হয়েছে। 5 ক্লিপ দিয়ে চুলটা আটকে নিল তে। জাঙ্কুক ঘরে ফিরেই তের 5 ক্লিপটা খুলে চুলগুলো এলোমেলো করবে। এটা তার প্রতিদিনকার অভ্যাস। কলিং বেল বাজছে। দরজা খুললে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে জাঙ্কুককে। ঘরে ঢুকেই সোফায় গা এলিয়ে দিল জাঙ্কুক। ওর পা থেকে জুতো জোড়া খুলে নিচ্ছে তে। জঘন্য একটা দিন ছিল। কুত্তার মতো খাটতে খাটতে জীবন শেষ, মাথা ঝিমঝিম করছে। তে কোনো কথা বলছে না। জাঙ্কুকের গায়ের শার্টটা খুলে দিল। জাঙ্কুক চোখ বন্ধ করে হেলান দিয়ে সোফায় বসে আছে। 10 মিনিট পর হাতে গরম তেলের বাটি নিয়ে আসলো তে। আর পিছন পিছন সুহো এলো এক বোল কুসুম গরম পানি সহ। জাঙ্কুকের পায়ের কাছে বোলটা রাখলো সুহো। জাঙ্কুক বোলে পা ডুবিয়ে বসে আছে। আর তে জাঙ্কুকের মাথায় গরম তেল মালিশ করে দিচ্ছে। 10 মিনিট পর জাঙ্কুক বলল, টাওয়াল আর ট্রাউজার বের করো গিয়ে, আমি গোসল করব। জাঙ্কুকের ওয়াশরুমে টাওয়াল আর ট্রাউজার রেখে আসলো তে। চুলায় দুধ বসিয়েছে সে। তে জানে জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়েই 1 মগ স্ট্রং কফি চাইবে। তে রুমে বসে কফির মগে চুমুক দিচ্ছে জাঙ্কুক। এক হাতে মগ ধরে রেখেছে, অন্য হাতে তে চুল এলোমেলো করে দিচ্ছে। তোমাকে একটা ব্যাপারে জানানো হয়নি, তুমি নেক্সট মান্থ থেকে বিজনেস শুরু করছো। পরশু থেকে আমার এক পরিচিত ভাই আছে, উনি তোমাকে ওই ব্যবসার আঁচার বোঝাবেন। আমি? বিজনেস? হ্যাঁ তুমি। তোমাকে যদিও জানানো উচিত ছিল, কিন্তু তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার রাইট আমি মনে করি আমার আছে। তাই তোমাকে জানানোটা প্রয়োজন মনে করিনি। আমি তোমার ভালো চাই, সেই ব্যাপারে নিশ্চয়ই তোমার কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই, কিন্তু কিসের বিজনেস? লেডিস শপ। মেয়ে মানুষের সমস্ত কিছু ওখানে সেল করবে তুমি। আসলে সেল তুমি করবে না, 8 জন মেয়ে রেখেছি কাজে, ওরা সেল করবে। আর তুমি হচ্ছে ওদের বস। দোকান নিয়ে নিয়েছি, ডেকোরেশনের কাজ চলছে। বাহির থেকে সব প্রোডাক্ট আনাচ্ছি। অর্ধেক প্রোডাক্ট এসেছে, বাকিগুলো অন দ্য ওয়ে।
এখানে তোমার জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ কোনটা জানো? ওই 8টা মেয়ে তোমার মতোই পতিতা ছিল। ওই নষ্ট গলি থেকে ওদের তুলে এনেছি। এর মধ্যে 2টো মেয়ে প্রেগনেন্ট, ওরা অন্য এলাকার। আর তোমার পাড়া থেকে এনেছি 3জনকে। আর বাকি 3টাকে এনেছি ঢাকার বাহিরের পতিতালয় থেকে। তের বিস্ময় আকাশের চূড়ায় উঠে যাচ্ছে। আবার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে, যা সে কখনো কল্পনাই করতে পারেনি। শুধু ও কেন, সেই 8টা মেয়েও কখনো কল্পনা করতে পারেনি এমন কিছু ঘটতে পারে। 8টা জীবন, না না, পেটের বাচ্চাগুলো সহ 10টা জীবন এখন ভালো দিন দেখতে পাবে। এত বড় বিষয়ের ধাক্কা সামাল দিতে পারছে না তে। দু চোখ উপচে পানি ঝরছে। জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে কাঁদছে তে। জাঙ্কুকের গেঞ্জির ডান দিকের কাঁধের জায়গাটা ভিজে যাচ্ছে তের চোখের পানিতে। জাঙ্কুক তেকে কান্না থামাতে বলছে না, সে জানে এটা খুশির কান্না, তাই তেকে কাঁদতে দিচ্ছে। তের পিঠে চুলে আলতো করে হাত বোলাচ্ছে জাঙ্কুক, সেই সাথে ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে আছে তার। আপনি কি সত্যি পুরুষ মানুষ? কেন, কোনো সন্দেহ আছে? পুরুষ মানুষ এত ভালো হয় জানতাম না। তোমার কি ধারণা আমি এসব তোমার জন্য করছি? তাহলে যা করছি নিজের জন্য করছি, নিজের মানসিক শান্তির জন্য করছি। এখানে তোমার যতটুকু না স্বার্থ আছে, তার চেয়ে বেশি স্বার্থ আমার আছে। মনের শান্তি খুব বড় জিনিস তে। আমার সব থেকেও কিছুই ছিল না। কেন ছিল না জানো? মনের শান্তি ছিল না। এখন আমি শান্তি পাই, প্রচন্ড রকমের শান্তি। শুধুমাত্র শান্তির আশায় আমার জন্য এত কিছু করছেন। মনের খোরাকের যে কত মূল্য তা হয়তো তোমার জানা নেই তে। জাঙ্কুকের ফোন বাজছে। স্ক্রিনে লিসার নাম ভেসে উঠেছে। লিসা হচ্ছে জাঙ্কুকের প্রথম প্রেমিকা। ফোনটা রিসিভ করছে না জাঙ্কুক। লিসার নামটা দেখেই ফোনটা সাইলেন্ট করে ফেলেছে সে। প্রথমবার কেটে যাওয়ার পর আবার ফোন করছে লিসা। ফোনটা রিসিভ করছেন না কেন? ওর সাথে কথা বলার মুডে আমি একদম নেই। কে উনি? লিসা, আমার প্রথম গার্লফ্রেন্ড। ওই যে বিষ খেয়েছিল না, ওই মেয়েটা। তো রিসিভ করেন। ধুর, এসব প্যারাদায়ক মানুষ আমার পছন্দ না। আরে বারবার ফোন করছে, রিসিভ করেন। ফোনটা রিসিভ করে তে কানে দিয়ে জাঙ্কুক বলল, তুমিই কথা বলো। চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে শুয়ে আছে জাঙ্কুক। তে কি বলবে বুঝতে পারছে না। ওপাশ থেকে লিসা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। কয়েক সেকেন্ড পর মুখ খুলল তে। জি হ্যালো। জাঙ্কুক কোথায়? জি, উনি ওয়াশরুমে। তুমি ওর ওয়াইফ তাই না? জি। কি আশ্চর্য, এমন আতেলের মতো চিঠি করছো কেন? না মানে হ্যাঁ, আমি ওনার ওয়াইফ। বিয়েটা কি লাভ নাকি অ্যারেঞ্জড? উনি আমাকে দেখেছে, এর কিছুক্ষণ পরই বউ বানিয়ে ফেলেছে। এখন আমি জানি না এটা লাভ নাকি অ্যারেঞ্জড। কি? এটা কেমন উত্তর? হোয়াট এভার। তুমি কি জানো আমি কে? জি, আপনি লিসা, ওনার প্রথম প্রেমিকা। ও, আমার গল্প করেছে তাহলে। বিয়ের কতদিন হলো? 3 মাস। এতদিনে নিশ্চয়ই টের পেয়ে গেছো জাঙ্কুক একটা পাগল। কই না তো, উনি তো দিব্যি সুস্থ আছেন। যেই ছেলে প্রতিদিন গালি দেয় তাকে কি করে তুমি সুস্থ বলো? কোনো সুস্থ মানুষের ভাষা এত জঘন্য হতে পারে না। আমাকে তো কখনো গালি দেয়নি। আর ইউ সিরিয়াস? গালি দেয়নি? না তো। ও ঠিকই তো, গালি দেবে কেন? তুমি তার ওয়াইফ, পরম প্রিয় মানুষ। আমি তো ছিলাম প্রেমিকা। প্রেমিকারা শত কিছু হলেও ছেড়ে যায় না, কিন্তু বউরা এত কথা শুনে সংসার করবে না। বউ কখনো প্রেমিকা হতে পারে না, প্রেমিকার জায়গা নিতে পারে না। এজন্যই তোমার হাজব্যান্ড তোমাকে গালি দেয় না। এখন সে নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পায় লিসাকে ছেড়ে কত বড় ভুল করেছে। তোমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে দেখো লিসা কি ছিল। জি, সবে তো 3 মাস গেল, আরো কতদিন যাক, এরপর সে বুঝবে আমি ওর কি ছিলাম। জি, কত গালি সহ্য করেছি ওর, কখনো পাল্টা গালি দেইনি। রাত বিরাতে ফোন করে আমাকে গালি দিত, আমি চুপচাপ সব সহ্য করেছি। জি। এই মেয়ে, তোমার সমস্যা কি? আতেলের মতো জিজি করছো কেন? একটা কথা বলি, কিছু মনে নিবেন না প্লিজ। আসলে আমার হাজবেন্ড পাগল না, পাগল হচ্ছেন আপনি। আপনার কথা শুনেই তাই মনে হচ্ছে। স্টুপিড মেয়ে তুমি, আমাকে আগে শেষ করতে দিন প্লিজ। একটা সময় ভালোবাসা ছিল ভালো কথা, এখন তো আপনার বিয়ে হয়েছে, জাঙ্কুকেরও হয়েছে। হয়তো কেন নিজের সংসার ফেলে আমার হাজব্যান্ডের পিছনে লেগেছেন? এতই যেহেতু ভালোবাসতেন, তাহলে অন্য লোককে বিয়ে করলেন কেন? জাঙ্কুকের রাগ ভাঙানো পর্যন্ত ওয়েট করতেন। শুনেছি একটা বাচ্চাও আছে নাকি। বাচ্চা তো আর আকাশ ভেঙে পড়েনি। আপনার আর আপনার হাজবেন্ডের মধ্যে কিছু হয়েছে বিধায় বাচ্চাটা জন্ম হয়েছে। যাকে ভালোবাসেন তাকে পেলে অন্য কাউকে বিয়ে করলেন, আবার বাচ্চাও হলো, তখন জাঙ্কুকে মনে পড়েনি? স্টুপিড, তোমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি ছাড়িনি। ঠিক আছে, ছেড়ে গিয়েছে, আপনিও তো নিজের রাস্তা সুন্দর করে গুছিয়ে নিয়েছেন। বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে, সংসার করছেন। আপনি করছেন তাতে দোষ নেই। আর জাঙ্কুক বিয়ে করেছে বলে এত জ্বলছে কেন আপনার? এই স্টুপিড, ওয়েট আপু, আমার নাম স্টুপিড না, আমার নাম তে। গালি চর থাপড় এসব তো খাওনি, খেলে বুঝবা জাঙ্কুক কি জিনিস। আমি জাস্ট তোমাকে অ্যালার্ট করার জন্য ফোন করেছিলাম। অ্যালার্ট করতে চাইলে আমার নাম্বারে কল করতেন।
আমার হাজবেন্ডের ফোনে কেন, তাও এত রাতে? আর আমাকে নিয়ে এত চিন্তা না করলেও চলবে। জাঙ্কুক আমাকে গালি দিলেও সে আমার হাজবেন্ড, মাথায় তুলে নাচলেও আমার হাজবেন্ড। কতদিন যেই ভালোবাসা থাকে সেটা আমিও দেখব। সারাদিন হাজবেন্ডকে কাছে পাই না, রাতের বেলা যাও একটু কাছে আসার সুযোগ পাই, সেই মুহূর্তে আপনি বিরক্ত করছেন। তাহলে ভালোবাসাটা থাকবে কিভাবে? লিসা কথায় পেরে উঠতে পারছে না। চেয়েছিল ফোনে জাঙ্কুককে কতক্ষণ ছাড়বে, সেই সুযোগ তো পেলই না, উল্টো শুদ্ধ ভাষায় কতখানি অপমান হতে হলো। ফোনটা কেটে দিয়ে বিছানার উপর আছাড় দিল লিসা। মায়ের মেজাজ দেখে ভয়ে দৌড়ে পালালো লিসার ছেলে লিনো। একেবারে বাবার কোলে ঘাপটি মেরে বসে গিয়েছে সে। বাবা, কাজ করছি, এখন আম্মুর কাছে যাও। আম্মু ফোন আছাড় দিয়েছে, কাছে গেলে আমাকেও আছাড় দেবে। লিসার হাজব্যান্ড লিনোর বুঝতে বাকি রইল না তার বউ কারোর সাথে ঝগড়া লেগেছে। ছেলেকে কোলে নিয়ে লিসার মুখোমুখি দাঁড়ালো সে। তোমাকে কতদিন না করেছি, ছেলের সামনে উল্টাপাল্টা মেজাজ দেখাবে না? বাচ্চাটা ভয় পায় দেখো না। তো মেজাজ খারাপ হলে কি করব? তুমি তোমার রাগ কিভাবে হ্যান্ডেল করবে সেটা তোমার ব্যাপার। আমি চাই না তোমার কারণে আমার ছেলের উপর কোনো ব্যাড এফেক্ট পড়ুক। তুমি কি মিন করতে চাচ্ছ? লিনোকে ভয় দেখে আমি টর্চার করি? অবশ্যই করো। তুফান এবং আগুন দুটো একসাথে লেগেছে লিসার সংসারে। তুমুল তর্ক হচ্ছে ওদের দুজনের মাঝে। অন্যদিকে তের উত্তর শুনে উল্টো দিকে মুখ ঘুরিয়ে হাসছিল জাঙ্কুক। সে খুব ভালো করেই জানে তেকে লিসা কি বলেছে। জাঙ্কুকের সাথে কোনো মেয়ে দেখলে সহ্য হয় না লিসার। এর আগের দুজনকেও ফোনে যাচ্ছে তাই বলেছিল লিসা। সেই দুজন লিসাকে কিছু না বলে পুরো বিষ ছেড়েছিল জাঙ্কুকের উপর। এই জন্যই তেকে তার পছন্দ। অন্য সবার মতো জাঙ্কুককে কোনো ধরনের প্রেশার দেয় না সে। তেকে তার কাছে অনেকটা নদীর পাড়ের বাতাসের মতো মনে হয়। তে এবং নদীর বাতাস এই দুটোর মধ্যেই এক ধরনের শীতলতা আছে, প্রাণ জোড়ানো শীতলতা। পেছন থেকে জড়িয়ে ধরে জাঙ্কুকের বুকে হাতাচ্ছে তে। নাক মুখ জাঙ্কুকের পিঠে সেটিয়ে রেখেছে। তুমি তো দেখি বেশ ভালোই উত্তর দিতে জানো। মেয়েটা আপনাকে ভালোবাসে না, কিভাবে বুঝলে? ভালোবাসলে আপনার নামে বদনাম করতে পারতো না। আপনার ভালো দিকগুলো মাথায় রেখে খারাপটা ঝেড়ে ফেলতো। আমার একদম সহ্য হচ্ছিল না আপনার বদনামগুলো শুনতে, তাই উত্তর দিয়েছি। আর নয়তো কিছু বলতাম না। কেন সহ্য হচ্ছিল না? ভালোবাসো আমাকে? জাঙ্কুকের প্রশ্নে কলিজা ধক করে উঠল তের। কি উত্তর দেবে? সত্যিটা বলার অধিকার আদৌ আছে কি? চুপ করে রইল তে। থাক, উত্তরটা দিতে হবে না, চলো ঘুরে আসি। এত রাতে? তাতে কি হয়েছে? কোথায় যাব? মেঘনা ব্রিজে। ওখানে যে কি করব? ব্রিজের রেলিং এর উপর থেকে তোমাকে নিয়ে নদীতে ঝাঁপ দিব, এরপর দুজন মিলে সাঁতরাবো। কি বলেন এগুলো? আরে মেয়ে, ওখানে যাব, কিছুক্ষণ ঘোরাঘুরি করব, বাতাস খাবো, এরপর আবার চলে আসবো। মোট কথা গাড়ি নিয়ে ঘুরবো। অনেকদিন হলো দূরে কোথাও যাওয়ার সুযোগ পাচ্ছি না, বোর হচ্ছি খুব। আচ্ছা, আমি কাপড়টা পাল্টে আসি। পাল্টাতে হবে না, যেভাবে আছো সেভাবেই চলো। মধ্যরাত, গোল চাঁদটা ক্ষণে ক্ষণে সাদা মেঘের আড়ালে ঢাকা পড়ছে। বলা যায় মেঘ জোছনার লুকোচুরি। ফাঁকা রাস্তায় গাড়িটা ছুটে চলছে। রাস্তার দুধারের হলুদ ল্যাম্পপোস্টগুলো মৃদু আলো ছড়াচ্ছে। গাড়ির সব কয়টা জানালা খুলে দিয়েছে জাঙ্কুক। জানালায় দু হাতের উপর থুতনি ভর্তি বাহিরে তাকিয়ে আছে তে। প্রচণ্ড বাতাসে খোপা করে রাখা চুলগুলো ধীরে ধীরে কিছু চুল বেরিয়ে আসছে। বারবার চুলগুলোকে খোপার ভাঁজে গুঁজে দেওয়ার চেষ্টা করছে তে। খোপাটা খুলে ফেলো, চুলগুলো উড়ুক। আপনি খুলে দিন। কাছে এগিয়ে এরোতে এক হাত বাড়িয়ে খোপাটা খুলে দিল জাঙ্কুক। ফের জানালার উপর মুখ রেখে বাইরে তাকিয়ে আছে তে। চুলগুলো উড়ছে তার। জাঙ্কুক কিছুক্ষণ পর পরই তের দিকে তাকাচ্ছে। তেকে হ্যাচকা টানে কাছে আনলো জাঙ্কুক। তের ঠোঁটে আলতো করে চুমু খেলো সে। ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে জাঙ্কুক আর তে। দমকা বাতাসে তে চুলগুলো প্রচণ্ড রকমের এলোমেলো হয়ে যাচ্ছে। চুলগুলো খোপা করছে তে। বাঁধ সাধলো জাঙ্কুক। বাঁধার দরকার কি? চুলে জট লেগে যাচ্ছে। লাগুক। জ্বর ছাড়াতে হিমশিম খেয়ে যাব। এক গাদা চুল ছিঁড়বে। তোমার কাছে একটা ছোট আবদার করেছি, আর সেটা তুমি রাখতে চাচ্ছ না। ব্যাপারটা তেমন না। ব্যাপারটা যেমনই হোক, চুল খোলা রাখবে ব্যাস। এবার জট লাগুক না সব চুল ছিঁড়ে যাক সেটা আমার দেখার বিষয় না। মুচকি হেসে জাঙ্কুকের কাছাকাছি এসে দাঁড়ালো তে। তার এক হাত জড়িয়ে ধরে বলল, ঠিক আছে রাখবো, তবে শর্ত একটাই, বাসায় যে জটগুলো আপনি ছাড়িয়ে দিবেন। আর কিছু না, আপাতত জট ছাড়ালেই চলবে। ঠিক আছে, দিব। ব্রিজের উপর দিয়ে বাস ট্রাক কিছুক্ষণ পর পরই আসা যাওয়া করছে, তবু মন্দ লাগছে না তের। ভালো লাগা কাজ করছে ভিতরে। নদীর পানি কালো দেখাচ্ছে, একদম বুড়িগঙ্গার পানির মতো। তের জানা মতে মেঘনার পানি এমন কালো না। হতে পারে অন্ধকারের জন্য এমন দেখাচ্ছে, দিনের আলোতে দেখতে পারলে আরো ভালো লাগতো। তে, চলো বাসায় যাই। এখনই? আরো কিছুক্ষণ থাকতে চাচ্ছ? না, অনেকক্ষণ তো হলো। তুমি চাইলে আরো কিছুক্ষণ থাকতে পারো। না, চলুন যাই। খুব দ্রুত গতিতে ছুটছে জাঙ্কুকের গাড়ি। তে গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর পরই ঘাড় বেকায়দায় হেলে যাচ্ছে তের। আর জাঙ্কুক কিছুক্ষণ পর পর তের ঘাড় এক হাত দিয়ে ঠিক করে দিচ্ছে।
মেয়েটা এত বেশি ঘুম কাতুরে যে একবার ঘুমিয়ে পড়লে আর কোনো হুঁশ থাকে না। এই যে এতবার জাঙ্কুক ওর ঘাড় ঠিক করে দিচ্ছে, একবারের জন্য তের ঘুম ভাঙেনি। জাঙ্কুক ভেবে কুল কিনারা করতে পারে না একটা মানুষ এমন গভীর ঘুম কিভাবে ঘুমায়। বাসা অব্দি পৌঁছে গেছে জাঙ্কুকের গাড়ি, তে এখনো ঘুমে। ওর এমন শান্তির ঘুম দেখে জাঙ্কুকের ইচ্ছে হচ্ছে না ওকে ডেকে তুলতে। বাসায় সুহর মোবাইলে ফোন করে জাঙ্কুক বলল গেট খোলা রাখতে। তেকে কোলে নিয়ে কলিং বেল বাজানো সম্ভব না। বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাচ্ছে সুগা। সুহকে এত রাতে গেট খুলতে দেখে জিজ্ঞেস করলো, গেট খুলছো কেন? স্যার আসতেছে তো তাই গেট খুলে রাখছি। তুমি জানো কিভাবে ভাই আসছে? ফোন দিয়া কইলো গেট খোলা রাখতে। সুগা সুহর পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছে জাঙ্কুকের সাথে দেখা করবে বলে। একটা মেয়েকে কোলে করে তার ভাই দরজার দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না সুগার। কে এই মেয়ে? সুগাকে এভাবে হুট করে দেখে বেশ অবাক জাঙ্কুকও। দুজন দুজনের দিকে ব্যাপক বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। দুজনের চোখে বহু প্রশ্নরা ছোটাছুটি করছে। সুগা কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় জাঙ্কুক ইশারায় তাকে থামিয়ে দিল। তেকে বেডরুমে শুইয়ে দিয়ে দরজা লক করে বাহিরে বেরিয়ে এলো জাঙ্কুক। তুই কখন এসেছিস? মেয়েটাকে আসার আগে ফোন দিলি না কেন? তুমি মেয়েটাকে এত রাতে কোলে করে এনেছো, কি হয় ও তোমার? কি আশ্চর্য, উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন কেন করছিস? তুমিও তো উত্তর দিচ্ছ না। ওর নাম তে। কি হয় তোমার? ওয়াইফ। তুমি আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললে? করেছি তো। তো মানে তুমি কি আমাদের একবারে বাদ দিয়ে দিতে চাচ্ছ? না, সেটা চাইবো কেন? বাদ দেওয়ার ইচ্ছে হলে তো সেই কবেই দিতাম। আসলে কথা হচ্ছে কি জানিস, আমি বেঁচে আছি না মরে গেছি সেই খবরই তো মা বাবা নেওয়ার সময় পায় না। তো এত ব্যস্ত লোকদের আমার বিয়ের খবর জানিয়ে করবোটা কি? অহেতুক এসব খবর বলে ওনাদের টাইম ওয়েস্ট করতে চাই না। আমি আমি কি করেছি? কিছুই করিসনি। তাহলে আমাকে বললে না কেন? কথায় তো পেঁচাচ্ছিস কেন সুগা? বিয়ে করে ফেলেছি তো ফেলেছি, কাকে জানালাম কাকে জানালাম না সেসব এখন ঘেটে তো লাভ নেই। ভাইয়া তুমি কেমন যেন হয়ে গেছো, খুব বেশি গা ছাড়া ভাব দেখাচ্ছ। মনে হচ্ছে আমি তোমার ভাই না, রাস্তার অপরিচিত কেউ। একটা কথা কোথা থেকে কোথায় টানছিস সোগা? আমি বিয়ে করেছি, খুবই সামান্য একটা ব্যাপার। এমন তো না যে আমি এখানে বিয়ের পার্টি দিয়েছি অথচ তোদের জানাইনি। এতটা রিয়েক্ট কেন করছিস? বিয়েটা সামান্য ব্যাপার নাকি সেটা আমি জানি না, কথা হচ্ছে তুমি আমার ভাই। তোমার প্রতি আমার কিছু অধিকার আছে, এক্সপেকটেশন আছে, যেগুলো আমি তোমার কাছে ডিমান্ড করতেই পারি। অনুষ্ঠান করো আর না করো, তুমি কবুল বলার টাইমে অ্যাটলিস্ট তোমার সামনে দাঁড়ানোর অধিকারটুকু তো আমার আছে। বিয়েটা তো হয়ে গেছে, এখন তো আর আমি ঘটনা বদলাতে পারবো না। ধুর। একরাশ বিরক্তি আর রাগ নিয়ে সুগার রুমে গিয়ে দরজা আটকে দিল। জাঙ্কুক খুব স্বাভাবিক গতিতে ফ্রেশ হয়ে তের পাশে এসে শুয়ে পড়ল। ঘরে ছোটখাটো তুফান হয়ে গেল আর তের কোনো খবর নেই। ওর ঘুমে তিল পরিমাণ ব্যাঘাত ঘটেনি। তের ঘুম দেখে নিজের অজান্তেই হাসি পেল জাঙ্কুকের। ফোন হাতে নিতেই চোখে পড়ল দুটো মেসেজ এসেছে লিসার নম্বর থেকে। প্রথম মেসেজে লিসা তাদের প্রেমের স্মৃতিচারণ করেছে আর দ্বিতীয় মেসেজে লিখেছে, কোথায় তুমি, কি করছো, একটা রিপ্লাই দেওয়ার সময় কি পাচ্ছ না? জাঙ্কুক এক ধরনের পৈশাচিক আনন্দ পাচ্ছে মেসেজগুলো পেয়ে। রিপ্লাই দিতে ইচ্ছে হচ্ছে খুব। 7-5 ভাবতে ভাবতে রিপ্লাই দিয়ে দিল জাঙ্কুক। ব্যস্ত ছিলাম। মেসেজটা সেন্ড হওয়ার 2-3 মিনিটের মধ্যে রিপ্লাই চলে আসলো। মনে হচ্ছিল লিসা এতক্ষণ ফোন হাতে নিয়েই বসেছিল রিপ্লাই পাওয়ার আশায়। এত রাতে কিসের ব্যস্ততা তোমার? বউ আছে, ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। খুব ভালোবাসাবাসি হয় তাই না? তুমি যখন ইনোকে নিয়ে ব্যস্ত ছিলে তখন তো আমি তোমাকে জিজ্ঞেস করিনি তোমাদের ভালোবাসাটা কোন পর্যায়ে হয়। ভালোবাসা কেমন হয় আন্দাজ করে নাও। ভালোবাসা যদি এত বেশি হতো তাহলে তো আর তোমাকে এত রাতে মেসেজ করতাম না। এভাবে নিজের হাজবেন্ডকে বদনাম করে কি মজা পাও লিসা? ইনো যথেষ্ট ভালো একজন মানুষ। তোমার সাথে ওর বিয়ে হওয়ার আগে থেকে ওর সাথে আমি বিজনেস করি। ওকে খুব ভালোভাবেই চিনি আমি। বরং আমি বলবো ইনোর ভালোবাসা বোঝার মতো জ্ঞান বুদ্ধি তোমার হয়নি। তোমার মতো করে ভালো তো আমাকে বাসে না। আর কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না জাঙ্কুকের। লিসাকে প্রচন্ড রকমের ছ্যাঁচড়া মনে হচ্ছে তার। সে খুঁজে পায় না এমন একটা ছ্যাঁচড়া মেয়ের সাথে প্রেমে করলো কিভাবে। ফোনটা সাইলেন্ট করে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো জাঙ্কুক। প্রচন্ড ঘুম ভর করেছে চোখে। অন্যদিকে জাঙ্কুকের ফোনে একের পর এক মেসেজ এসেই চলেছে। মাঝরাতে লিসা ফোনও দিচ্ছে। জাঙ্কুকের ইগনোরেন্স প্রচন্ড কষ্ট দিচ্ছে লিসাকে। দু চোখ বেয়ে পানি ঝরছে তার।